গ্যাসের তীব্র সংকটে পাম্পে গাড়ির সারি, দিন দিন কমছে সরবরাহ, কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেওয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্যাসের পাম্পে আসি কিন্তু পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, গ্যাসও পাচ্ছি না। ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। সংকটের মধ্যে নোয়াখালী নতুন কূপে আসার আলো, ৪৫ দিনে শেষ হবে খনন, দিনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে যাওয়া যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ অন্তত তারা গ্যাস পায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে পুলিশের বাধা, বাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা, ১৪৪ ধারা জারি থাকায় উত্তেজনা, ১১১ জনের নামে মামলা দায়ের। সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে সব দলের প্রতি রিজভির আহ্বান। ইসিতে বিএনপির লোক বসানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের জামাত। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার, গুলশানের বাসা থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তাব পর্যালোচনা করছে সরকার, পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। গঙ্গা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা দীনেশ ত্রিবেদীর। এবং সাজ্জাদ বাহিনীর হাত ধরে চট্টগ্রামে ত্রাসের রাজত্ব গড়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, বেশ পরিবর্তন করেও হয়নি শেষ রক্ষা, ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার। রাজধানীতে আরও তীব্র হয়েছে গ্যাস সরবরাহ। সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে অনেক ফিলিং স্টেশন, চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ, ফলে দীর্ঘ যা হচ্ছে যানবাহনের সারি, রোজগারে টান পড়েছে অনেকের। সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে চরম গ্যাস সংকটের কবলে দেশ। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে জাতীয় গ্রিডে, জ্বালানির ভোগান্তিতে কোটি মানুষ। গ্যাস সংকটে করুণ দশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো, কোথাও পর্যাপ্ত চাপ নেই, আবার কোথাও একেবারেই বন্ধ। খোলা থাকা প্রত্যেকটি পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। ব্যবসা গরম আর প্রখর রোদে লাইনে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পেরে রোজগারেও টান পড়ছে অনেকের। গতকালকে রাত্রে 4টার সময় আসছিলাম, রাত্রে 11টা পর্যন্ত আসছিলাম, কিন্তু পাই নাই গ্যাস। 6টা পর্যন্ত সিরিয়াল দিয়ে না পাইয়া আবার অপেক্ষা রাতে 9টা বাজে আইব। 10টা পর্যন্ত আসিলাম, তারপরে গ্যাস পাইনি, পরে গেছি গিয়া। আমাদের সময়েরও মূল্য নাই, এখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, গ্যাসও পাচ্ছি না। প্রেশারও কম, মিনিমাম 2 বার নেওয়া লাগে, 4 ঘন্টা করে 8 ঘন্টা এখানেই থাকে না। তো মোটামুটি দিন শেষে গাড়ি জমা দেওয়া সব কিছু মিলে একেবারেই হচ্ছে না আর কি। কবে নাগাদ স্বাভাবিক হবে সরবরাহ ব্যবস্থা জানেন না খোদ পাম্প সংশ্লিষ্টরাও। 60 লিটার একটা সিলিন্ডারে গ্যাস ফিলিং করতে 2 মিনিট সময় লাগতো, এটা ফুল হয়ে যেত। এখন 6 মিনিটে 50% হয়। আমাদের সারা মাস যেভাবে আমরা সেল করতেছি, আমাদের ইলেকট্রিসিটির বিলটা আসবে, ওই বিলের টাকায় কমিশনের থেকে আসবে না। এখন আমার গ্যাস নাই, একটু প্রেশার আছে, প্রেশারে আমরা এখন দিচ্ছি, হয়তো 10-15 মিনিট পর এমনি বন্ধ হয়ে যাবে। সংকট সমাধানে শুধু আশ্বাস নয়, দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভোগান্তি লাঘবে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তা ও খাত সংশ্লিষ্টরা। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যানবাহন সংশ্লিষ্টরা। এই তীব্র গরম ও রোদে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা, আবার কোথাও কোথাও অলস সময় কাটছে শ্রমিকদের। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনও কমেনি ভোগান্তি। 8-10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা তিতাস গ্যাস কর্তৃপক্ষের। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমেতালে কোনোরকম চলছে উৎপাদন।
গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। শিল্প মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে। এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যদি বড় জোর এক সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বড় চানিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। 45 দিন খনন ও 15 দিনের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে কূপটিতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। সফলভাবে খনন সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। চলমান সংকটের মাঝেই শুরু হলো নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম। দুপুরে নোয়াখালীর সেনবাগের বড়চারিগাঁও গ্রামে কূপটি খনন শুরু করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। সুন্দরপুর 4 নামে এই কূপে প্রাথমিকভাবে মাটির 1550 মিটার নিচ পর্যন্ত খনন করা হবে। জাতীয় গ্রিডের পাশাপাশি সেনবাগের মানুষ যাতে গ্যাসের সুফল পায় তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা এতে খুশি। আমাদের একটা আবদার থাকবে, আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়। জাতীয় গ্রিডে যা যাওয়া যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ অন্তত তারা গ্যাস পায়, এটা আমাদের সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এটা আমি অনুরোধ জানাই। বাপেক্স জানায় 45 দিনের মধ্যে খনন কাজ শেষ করে 15 দিনের ড্রিল স্টিম টেস্ট বা ডিএসটি পরীক্ষার পরই জানা যাবে কূপে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের টার্গেট আছে এটা 1600 মিটার ড্রিল করব 1361 মিটার দিকে। পরবর্তীতে আমরা ডিএসটির মাধ্যমে গ্যাস প্রাপ্তি সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কি পরিমাণ গ্যাস আমরা এখানে উৎপাদনে যেতে পারবে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে স্থলভাগে গ্যাস পাওয়ার খবরকে আশাব্যঞ্জক বলছেন সংশ্লিষ্টরা। এখান থেকে কি পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত 2 মাস। সময় সংবাদ, নোয়াখালী। সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে গ্যাস সংকটে শিল্প খাত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত কমিটির সঙ্গে সরকার প্রধানের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বিটিএমইএ সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধে বাজেট কমানো সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের মধ্যে দায়িত্ব নেয় বিএনপি সরকার। সমস্যা সামাল দিতে না দিতেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতে তীব্র হয়েছে গ্যাস সংকট। নতুন উৎস খুঁজতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বুধবার সচিবালয়ে জ্বালানি খাত নিয়ে অগ্রগতি সভা করেন সরকার প্রধান। সংকট উত্তরণ সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
এর আগে সকালে টেক্সটাইল খাতের সংকট উত্তরণে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট সমাধানের পাশাপাশি পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। পুরনো হয়ে গেছে বন্ধ, আরটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলোকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর কাছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। বিএমডিএ চেয়ারম্যান জানান, কৃষকদের দাবি অনুযায়ী 12,000 কোটি টাকার 2 প্রকল্প দ্বারা ডাবল লিফটিং পদ্ধতিতে সেচের জন্য পানি সরবরাহ করা হবে। আমরা দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকা, এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল ছিলাম, আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে মহানন্দ পানি নদী থেকে আমরা একটি ডবল লিফটিং করে এখানে 16 কিলোমিটার দূরে চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প পরবর্তী জরুরি সারা ও সার্বিক প্রস্তুতি সংক্রান্ত বৈঠক হয়। জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক দল তৈরি, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে, বাকি 30,000 স্বেচ্ছাসেবকের তথ্য নিয়েও কাজ চলছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা কিশোর তাহসিন। নতুন কুড়ি স্পোর্টসে ছবি ভাইরাল হওয়ায় তাহসিনকে নিজ কার্যালয়ে ডেকে নেন সরকার প্রধান। সমবেদনা জানান মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোন হারানোর জন্য। এ সময় তাহসিনের হাতে ফুটবল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন তারেক রহমান। সফল ক্যারিয়ার গড়ে তুলতে দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। গেল 27 জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্যালারিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিক্ষার্থীদের ভিড়ে স্কুল ড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। তবে সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। ভাইরাল হওয়া ছবির কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের বোনকে হারান তাহসিন। প্রিয়জন হারানোর পর থেকে নিজের চিরচেনা হাসিও হারিয়ে ফেলেন এই কিশোর। তবে সরকার প্রধানের সঙ্গে হাত মেলানোর পর থেকেই তাহসিনের মলিন চেহারায় ফুটে উঠে নির্মল হাসি। এই ঘটনা জানার পরেই তাহসিনকে নিজের কার্যালয়ে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি তাহসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান সরকার প্রধান। আর একজন সফল ব্যবসায়ী হতে চাওয়া কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেন তারেক রহমান। সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করতে দেন দিক নির্দেশনা। আলাপচারিতা শেষে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তাহসিনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের কার্যালয়ে ঘুরে দেখার পাশাপাশি বাবার ফোনে তারেক রহমানের সঙ্গে সেলফিও তুলেন তাহসিন। সাক্ষাৎ শেষে তাহসিন জানান, পরিবারের একজনের মতো তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই সাক্ষাতের জন্য বেশ আনন্দিত তাহসিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দিল পুলিশ। 144 ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করলে তাদের আটকে দেওয়া হয়। এ সময় বাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয় নেতাদের। হবিগঞ্জের কামাইছড়ায় শীর্ষ নেতারা অবস্থান নেন। 144 ধারা জারি থাকা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে হবিগঞ্জের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ আরও 100 জনের নামে থানায় মামলা দায়ের করেছে এনসিপি।
পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করে এনসিপির নেতারা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় চলে বাক বিতণ্ডা। এখন বিএনপি সরকারে তারা তো বিগত ১৬-১৭ বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল, কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় কয়েক দফায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে অসহযোগিতার। প্রথমে ৪০০ পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে, আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে, আমরা রাস্তায় বসেছিলাম। স্থানীয় প্রশাসন জানায় নিরাপত্তার স্বার্থেই তাদের পদক্ষেপ। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে আসামি করে ১১ জনের বিরুদ্ধে নাম উল্লেখ সহ আরও ১০০ জনের নামে থানায় মামলা করেছে এনসিপি। এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে, আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করে এনসিপি। নাজমুস্তালেহি, সময় সংবাদ। সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য থেকে বিরত থাকতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। সংঘাতের দিকে নিতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরস্পরের আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায়, এবং সংঘাতের সৃষ্টি হয় উস্কানিমূলক কথা, অশ্রাব্য কথা এবং মিথ্যা অপপ্রচারের জন্য। একই দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল এবং স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি করতে চায়, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তরুণদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশ বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলেও আশাবাদী তিনি। তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে একটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। দেশের তরুণরাই দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে উল্লেখ করে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের স্ট্রেংথটা ওই জায়গায়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ইসিতে বিএনপি করা লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও এমপি ও ভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 9 দফা প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী। বুধবার সিএসি AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনারের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন দলটির 6 সদস্য।
বিএনপির রাজনীতি করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগে ক্ষোভ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি জানায় মিয়া গোলাম পরোয়ার। এ সময় আওয়ামী লীগের পদধারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবি জানান তিনি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতা বজায় রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। এদিকে প্রধানমন্ত্রী দিল্লি সফরে দুদেশের পারস্পরিক সমস্যার ইতিবাচক সমাধান আশাবাদী ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার প্রায় ১.৫ মাস পর বুধবার বিকেলে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। এর আগে বৈঠক করেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও। ঢাকায় ভারতীয় দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল দুই দেশের কূটনৈতিক নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আশাবাদী নয়াদিল্লি। Whatever is beneficial to both the people, it's definitely will happen. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. ফিলিপাইনে আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন হাই কমিশনারের সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত দুদেশ। বলেন, পর্যালোচনার টেবিলে আছে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তাব। এখন রিভিউ করছে এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েই সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে যাচ্ছি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সরকারের পাশাপাশি অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানী গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
নওগাঁয় 15 দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি আতপ চালের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সরু ও মোটা জাত হঠাৎ এমন দাম বৃদ্ধিতে চরম বিপাকে ভোক্তারা। মিল মালিকদের বিরুদ্ধে উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। এমআর রকের রিপোর্ট। মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া। নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে। আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুদ পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে জেলায় 70,000 হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,50,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিদেশি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম 5 থেকে $10 মিলিয়ন বিনিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন লজিস্টিক্স খাতের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, অল্প বিনিয়োগে লিয়াজো অফিস খুলে বিদেশি প্রতিষ্ঠানগুলো সার্ভিস চার্জ বাবদ বিপুল অর্থ বিদেশে নিয়ে যাচ্ছে। রাজধানীর ব্রাক সেন্টারে লজিস্টিক্স খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আলোচনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নীতি নির্ধারক এবং লজিস্টিক্স খাতের প্রতিনিধিরা। বক্তারা বিদেশি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম বিনিয়োগের শর্ত নির্ধারণ এবং দেশি উদ্যোক্তাদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দু 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছে তারা। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের মিরপুর ডিওএইচএসে থাকা আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুদকের একটি দল। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনে দলটিকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 2025 সালের জানুয়ারিতে এই অভিযোগে দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। সেই অনুসন্ধানী দল রাতের ভোট খ্যাত 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রসহ জালিয়াতির তথ্য উপাত্ত খুঁজছে। 2018 সালের নির্বাচনের অনেকগুলো অভিযোগ ছিল। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম, এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরে আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালাচ্ছে দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করতে কাজ শুরু করে। ফ্ল্যাটে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য দুদক আজকে ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। এর আগে 22 জুলাই জিয়াউল আহসানের জলছিড়ে আবাসন প্রকল্পের বাসায় হোয়াইট গোল্ড সহ 100 কোটি টাকা সম্পদের প্রমাণ পায় দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা সহ 15টি মামলার আসামি সে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি।
আন্ডারওয়ার্ল্ডের আতঙ্কের নাম ডেভিড ইমন। পুলিশের তালিকায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল সে। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবারও আলোচনায় ডেভিড ইমনের নাম। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান, এদের প্রতি আমরা অনেকদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশ তথ্য সংগ্রহ করছে। তারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েন পুলিশের জালে। যশোর থেকে গ্রেফতার করা হয় তাকে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে। অপরাধী অ্যারেস্ট হয়েছে, এটা অবশ্যই ভালো বিষয়। আতঙ্কবিধ ছিল মানুষ, কারণ এখানে মানুষজন ওর কারণে একটু শান্তি থাকতে পারতেছে না। মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানান। দেশটির চেন্নাই এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মত বিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে নেইপিডো। তবে এই প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনও নির্ধারণ হয়নি। 2017 সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছর ধরে চলা এই আঞ্চলিক সংকট ও মানবিক বিপর্যয় নিরসনে মিয়ানমারের সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা হয়। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।